আচ্ছা বলতো চার্জ কাকে বলে? হোয়াট ইজ চার্জ? হ্যাট যাতা মাতা বলছিস, চার্জ কি? আচ্ছা হোয়াট ইজ দি ফান্ডামেন্টাল ইউনিট অফ চার্জ? না না, ফান্ডামেন্টাল ইউনিট অফ চার্জ ইজ দি চার্জ অফ এন ইলেকট্রন। লিখে নাও, ফান্ডামেন্টাল ইউনিট অফ চার্জ, fundamental unit of charge equals to charge of an electron which is equal to 1.6 into 10 to the power minus 19 coulomb. Fundamental unit of charge is the charge of an electron which is 1.6 into 10 to the power minus 19 coulomb. Done. আচ্ছা কেউ বলতে পারবি what is the charge of a proton? What is the charge of proton? 1.6 into 10 to the minus 19 coulomb. Good. আচ্ছা কেউ বলতে পারবি what is the charge? What is the charge? Coulomb C পড়ো হাতে, কারণ coulomb is after scientist Coulomb. ওকে আচ্ছা নেক্সট হচ্ছে, কেউ বলতে পারবি what is current? Yes, current যেটাকে আমরা I দিয়ে লিখি, that is rate of flow of charge. লিখে নাও, rate of flow of charge। তাহলে চার্জ যদি Q হয় তাহলে Q বাই T কে কি লিখবো? I। আচ্ছা Q যদি কুলম্বে হয়, টাইম যদি সেকেন্ডে হয়, I যদি অ্যাম্পিয়ারে হয়, তাহলে অ্যাম্পিয়ার কি হবে? কুলম্ব পার সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যাম্পিয়ার হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। কোনটা রে? এ মানে অ্যাম্পিয়ারের ইউনিট এ, চার্জের ইউনিট কুলম্ব, টাইমের ইউনিট সেকেন্ড, সো অ্যাম্পিয়ার উইল বি কুলম্ব পার সেকেন্ড। ডান। আচ্ছা একটা অঙ্ক দিই, করো তো, একটা অঙ্ক করো। বলে দিয়েছে চার্জ হচ্ছে 15 কুলম্ব, টাইম হচ্ছে 3 সেকেন্ড। বলতো কারেন্ট কত? গুড। Q বাই T 15 কুলম্ব বাই 3 সেকেন্ড, দ্যাট ইজ 5 কুলম্ব পার সেকেন্ড অর 5 অ্যাম্পিয়ার। বাহ। নেক্সট, আচ্ছা তোরা সবাই বলতে পারবি, বলতো বলতো 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত অ্যাম্পিয়ার? বাহ। আর 1 মাইক্রো অ্যাম্পিয়ার? বাহ, কি পড়াবো? সবই তো জানিস, কিছু বলানোর মানে হয়নি। আচ্ছা যে কোনো চার্জ, সব চার্জ যে পসিবল হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। এভরি অ্যামাউন্ট অফ চার্জ ইজ নট পসিবল। মানে কি? ধর আমার এখানে বললাম একটা বাক্সর মধ্যে একটা অ্যামাউন্টের চার্জ আছে। সাপোজ যে চার্জটা আছে সেটা হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর একজন বলল যে আমার একটা বাক্স আছে, বাক্স বি, এই বাক্স বি এর মধ্যে চার্জ আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। কোনটা পসিবল? কোনটা পসিবল না? গুড, বিকজ এইটা ইন্টিগ্রাল মাল্টিপল অফ চার্জ অফ এন ইলেকট্রন নয়। ক্লিয়ার হয়েছে? তার মানে যে কোনো চার্জ কিউ এটাকে লিখতে পারি ইকুয়ালস টু এনই। ই যেখানে চার্জ অফ অ্যান ইলেকট্রন, ই চার্জ অফ অ্যান ইলেকট্রন, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। ক্লিয়ার হয়েছে? তার মানে ছোট্ট ছোট্ট অঙ্ক দিয়ে কর। ছোট্ট অঙ্ক হচ্ছে হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রনস, হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রনস, লেখো হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রনস উইল বি প্রেজেন্ট, হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রনস উইল বি প্রেজেন্ট in a charge of 1.6 into 10 to the power minus 16 coulomb. How many number of electrons will be present in a charge of 1.6 into 10 to the power minus 16 coulomb? n কখনো মাইনাস হতে পারে, 10 to the minus 3 ফ্র্যাকশন হতে পারে। n তো নাম্বার, সিম্পল নাম্বার।
हाउ कैन इट बी फ्रैक्शन? कितना होगा? कितना होगा? বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, কত? আচ্ছা, আমরা কিভাবে লিখতে পারি? কিউ ইকুয়ালস টু এন ই লিখতে পারি? গুড। তাহলে এন কি লিখতে পারি? কিউ বাই ই। কিউ এর ভ্যালু কত বলতো? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। ই এর ভ্যালু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাस 19। এটা কেটে যায়, माइनस 16 प्लस 19 कितना होता है? 10 टू दी पावर 3 ইলেকট্রনস। ক্লিয়ার হয়েছে? বার কর তো। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা চার্জ দিয়ে দিয়েছে, যে চার্জের ভ্যালু হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 কুলম। Find out the number of electrons in this charge. Find out the number of electrons in this charge. ঝটপট করবে। Find out the number of electrons in this charge. বাহ, তাহলে n কি হবে? q by e 3.2 into 10 to the power minus 12 by charge of an electron 1.6 into 10 to the power minus 19 কেটে গিয়ে 2 হয় ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 প্লাস 19 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইলেকট্রনস। বার কর। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইলেকট্রনস। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইলেকট্রনস। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইলেকট্রনস। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন এ চার্জ অফ 1 কুলম। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইলেকট্রনস in a charge of 1 coulomb. 0? ভেবে দেখো, হবে বলেই তো বলছি। Find the number of electrons in a charge of 1 coulomb. Find the number of electrons in a charge of 1 coulomb. বার করো। 10 to the power 98 16 to 10 to the power 20 সর্বনাশ। আর কেউ? 5 by 8 into কত হয়? कितना होता है? করো করো, ঝটপট করো। না, ওদেরগুলো ঠিক আছে, কিন্তু আই নিড দ্য আনসার। না, কিউ ইকুয়ালস টু এন ই, আর এন কি হবে? কিউ বাই ই। কিউ কত? 1 কুলম। ই কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 19 বাই 1.6। দেখবি 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 আসবে এর আনসার। 10 টু দি পাওয়ার 18 আসবে। 10 টু দি পাওয়ার 18 আসবে। 10 বাই 1.6 হয় 6.25। 10 বাই 1.6 এটাকে লিখতে পারি? দেখো, ঠিক আছে, কনফিউশন নেই, করে দিচ্ছি। 10 টু দি পাওয়ার 19 বাই 1.6 এটাকে লিখতে পারি 10 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 18। লেখা যায় না? আমি শুধু 10 বাই 1.6কে করছি। 10 বাই 1.6, দেখ, এটাকে 10 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? 100 উপরে, নিচে কত? 16। উপরে 100, নিচে 16। এখন ব্যাপার হচ্ছে 8কে 125 দিয়ে গুণ করলে 1000 হয়। 8কে কত দিয়ে গুণ করলে 1000 হয়? 125। তাহলে 16কে কত দিয়ে গুণ করতে হবে? 125 ইন্টু 5 625। তাহলে 16 ইন্টু 625 ইন্টু 625, তাহলে উপরে কত হবে? 62500। নিচে কত হবে? দেখ, 8 দিয়ে করলে 1000, তাহলে 1000 গুণ 10 10000, তাহলে 10000। এটা কেটে যায়, তাহলে কত হয়? 6.25। তাহলে এখান থেকে কত হবে? 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এটা ছোট ট্রিক আছে কিছু, যেমন ধর 25 কত দিয়ে গুণ করলে 10 এর মাল্টিপল হয়? 4। ক্লিয়ার হয়েছে? 25 কত দিয়ে গুণ করতে হয়? 4। তাহলে 4কে কত দিয়ে গুণ করতে হবে?
তাহলে 4কে গুণ করতে হবে 25 দিয়ে, 8কে কত দিয়ে গুণ করতে হয় 125 দিয়ে, 16কে করতে হয় 625 দিয়ে, 2কে করতে হয় 5 দিয়ে, 5 5-এর স্কোয়ার 5-এর কিউব 5 টু দি পাওয়ার 4, তাই না? এই শর্ট ট্রিকগুলো মাথায় রাখতে হবে, চট এগুলো নিটের জন্য লাগে, মানে অঙ্ক করতে সুবিধা হয়, মানে ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। 625 বলেছিলিস? খেয়াল করিনি। এবার নিটের ব্যাচে একটা ছেলে আছে পাল চৌধুরী স্কুলের, তার নাম হচ্ছে মনোদীপ, মানে এত ভালো, আমি অবাক হয়ে গেলাম আর কি। কালকে একটা পরীক্ষা নিয়েছি, 180তে পরীক্ষা হয়েছে, 53.5 পেয়েছে, মানে ফার্স্ট পরীক্ষায় 53.5, মানে এবার বছরের শেষ তো পড়েই আছে, জাস্ট ইমাজিন করে দেখ, নিটের ব্যাচে সেটা এবার হয়ে যাবে, খুব ভালো খাটছে। আর তোদের কনভেন্টের শ্রেয়াস দা খুব ভালো খাটছে। আচ্ছা চলো, ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা কিছু নেই। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ পোটেনশিয়াল। আচ্ছা, পোটেনশিয়ালের কনসেপ্ট অলরেডি আমরা বলেছি, কনসেপ্ট অফ পোটেনশিয়াল, কনসেপ্ট অফ পোটেনশিয়াল। পোটেনশিয়াল কি? পোটেনশিয়াল ইজ আ ফর্ম অফ ওয়ার্ক। পোটেনশিয়াল কি? ইজ আ ফর্ম অফ ওয়ার্ক। কি হয়েছে, সাপোজ আমার এখানে একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ, আমি কি করছি, এই ক্যাপিটাল কিউ থেকে 8 ডিস্টেন্স দূরে এখানে একটা ইউনিট চার্জ, ইউনিট মানে কি, যার ভ্যালু হচ্ছে 1, ইউনিট মানে কি, ভ্যালু 1, একটা ইউনিট চার্জকে আমি ওখান থেকে নিয়ে আসছি, এইখান থেকে নিয়ে আসছি ইউনিট চার্জকে এই জায়গায়। ক্লিয়ার হলো? যখন নিয়ে আসছি তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে ইউনিট চার্জকে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লু, সাপোজ ওয়ার্ক ডান হচ্ছে W1, তাহলে ইউনিট চার্জকে নিয়ে আসতে ওয়ার্ক ডান W1। যদি বলি কিউ চার্জকে নিয়ে আসতে ওয়ার্ক ডান হচ্ছে W, তাহলে বলতে পারবি যে ইউনিট চার্জকে নিয়ে আসতে কত ওয়ার্ক ডান হবে, W/Q। W/Q ইজ দি পোটেনশিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো একটা চার্জ থেকে কোনো একটা পয়েন্ট দূরে, সৈন্য দিকে ঘুরে যাবি, শ্রেয়াংশ ঘুরে যাবি, কোনো একটা চার্জ থেকে কোনো একটা পয়েন্ট দূরে যদি আমি একটা ইউনিট চার্জকে নিয়ে আসি, তাহলে আমার ওয়ার্ক ডান করতে হচ্ছে W। ক্লিয়ার? W1। যদি W ওয়ার্ক ডান হয় কিউ চার্জকে নিয়ে আসতে, তাহলে পোটেনশিয়াল কত হবে, W/Q। একটা কোশ্চেন বলছে যে দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং 10 কুলম্ব চার্জ to a point A, the work done in bringing 10 coulomb charge to a point A is 25 joule. The work done in bringing 10 coulomb charge to a point A is 25 joule. What is the potential at point A? আচ্ছা বাকিটা করো। What is the potential? 2.5 volt. The potential, the work done in bringing a 10 coulomb charge to the point A is 25 joule. What is the potential at point A? কত বল? 2.5, absolutely. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল বাবা। ইনফাইনাইট থেকে ফাইনাইটে নিয়ে আসছি। এবার প্রশ্ন হচ্ছে স্যার ইনফিনিটি কোথায়, আমি তো নিজেই জানি না, তাহলে কি করে নিয়ে আসবো? ইনফিনিটি কোথায় স্যার, আমি তো নিজেই জানি না, তাহলে স্যার তুমি যে বলছো যে এইটাকে আমি ইনফিনিটি থেকে নিয়ে আসছি, তাহলে আমি কি করে বুঝবো ইনফিনিটি কোথায়, আমি তো জানিই না সেটা। তুমি বুঝতে পারবে না, আমিও জানি না ইনফিনিটি কোথায়। ইনফিনিটি কেন বলা হয়, কারণ যত তুমি দূরে নিয়ে যাবে পোটেনশিয়াল তত কমতে থাকে। তার মানে যদি এর একটা চার্জ থাকে প্লাস চার্জ, সাপোজ এটা 15 কুলম্বের চার্জ আছে, এখানে তার যা পোটেনশিয়াল হবে যত দূরে যাবে সেটা কমতে থাকবে। ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ বল। হ্যাঁ নেক্সট কি বল? এইটা নেই তো পরীক্ষায়, আগের দিন বলে দিয়েছিলাম তো, খেয়াল নেই। ও খেয়াল করেনি, ঠিক আছে তো ভালোই তো। 8B/8C তো পড়েছিস? সিতে কিছু নেই, ও সি থেকে এমনি সেরকম কোশ্চেনও দিইনি আমি, সেরকম কোশ্চেন দিইনি। কোশ্চেন এসছে ম্যাক্সিমাম আমার যতদূর মনে আছে 7 থেকে প্রচুর কোশ্চেন আছে, 8-এর B থেকেও আমার মনে হয় কোশ্চেন আছে ভালো, মানে 7 থেকে আছে কোশ্চেন, এটা আমার জানা।
সে বলতে পারবো না। আচ্ছা নেক্সট হচ্ছে, তাহলে আমরা কি করলাম, ভোল্ট হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্কের ইউনিট কি হয়, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক, জুল, চার্জের ইউনিট কি হয়, সো দ্যাট উইল বি জুল পার কুলম। বাহ। আচ্ছা নেক্সট বুঝবো হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে। তাহলে এটা ইজি চ্যাপ্টার, ঝটপট করে শেষ করে দিই, আমি বলছি কথা তারপর। হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, বলতো পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে? আচ্ছা, একটা পয়েন্ট আছে এ, একটা পয়েন্ট আছে, শুনতে পাচ্ছি না, একটা পয়েন্ট আছে গুড, আর একটা পয়েন্ট আছে বি। ভালো করে বুঝবি, আমি ইনফিনিটিতে একটা বডিকে রেখেছি, কাকে রেখেছি, একটা বডিকে, কোথায় রেখেছি, আমি এই বডিটার চার্জ ধরলাম কিউ, এই বডিটাকে এখান থেকে বি পয়েন্ট অবধি নিয়ে এসেছি, তাই আমাকে কাজ করতে হয়েছে ডাব্লিউ বি। বি পয়েন্ট অবধি নিয়ে আসলে কি কাজ করতে হয়েছে বলতো, পোটেনশিয়াল এট বি কি হবে, জোরে বলো, গুড। আবার ওখান থেকে আমি ওই কিউ চার্জটাকেই টেনে নিয়ে এসেছি এ পয়েন্টে, কোথায় নিয়ে এসেছি, এ পয়েন্টে নিয়ে এসেছি, তাতে কাজ করতে হয়েছে ডাব্লিউ এ। বলতো পোটেনশিয়াল এট এ কী হবে, ডাব্লিউ এ বাই, একটু আগে কি বলেছি, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স বিটুইন দি পোটেনশিয়াল অফ টু পয়েন্টস। তার মানে কেউ যদি বলে এর পোটেনশিয়াল ডিফারেন্স কি, দ্যাট ইজ এইটুকু। ক্লিয়ার হয়েছে? এবার ডেল্টা ভি পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি, তাকে লিখতে পারি কি ভি এ মাইনাস ভিবি। কেউ যদি বলে স্যার না আমি ভিবি মাইনাস ভি লিখবো, কোনো সমস্যা নেই। ভি এ মাইনাস ভিবি মানে বোঝায় বি থেকে এতে আসছো, ক্লিয়ার? ভিবি মাইনাস ভি এ মানে কি বোঝাবে, এ থেকে বিতে যাচ্ছি। তাহলে যেটাই করো, ভি এ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভি এ, একটা প্লাস হলো একটা মাইনাস হবে, একই গল্প। তাহলে ডেল্টা ভিকে লিখতে পারি ভি এ কি আছে ডাব্লিউ এ বাই কিউ, ভিবি কি আছে ডাব্লিউ বি বাই কিউ, 1/q কে কমন নে, ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বি, দ্যাট ইজ ডেল্টা ভি। দিস ইজ দি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস এ অ্যান্ড বি। মার্ক করে নাও। হ্যাঁ, ঝটপট করে নেবে একটু, সোয়া চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঝটপট করবে। 8bটা কিন্তু অনেকটা ছিল, হ্যাঁ 8 ইজি, 8 ইজি কিন্তু লেন্দি, মানে বড় বাট সোজা। 8bটা ছোট বাট একটু ঝামেলা ছিল। হয়েছে, ডান। আজকে আমি তোদের জন্য প্র্যাকটিস সেট রেডি করছিলাম, তারপরে ভাবলাম যে সবাই কয়েকজনের সাথে কথা হলো, তারা বলছে অন্য পড়ারও এত প্রেশার রয়েছে, প্র্যাকটিস সেট কী করে করবো, কারণ 1 সপ্তাহ বাকি রয়েছে, সেই জন্য আমি আর প্র্যাকটিস সেটটা করলাম না। করতে পারবি প্র্যাকটিস সেট যদি বলিস? আচ্ছা হাত তোল তো, কতজন পারবি? এই দেখো, নামি দাও। সেটা ওটাই তো বলছি, আমি তো করছিলাম, দু একজনের সাথে কথা হলো, তারা বললো স্যার অন্য চ্যাপ্টার অন্য সাবজেক্টগুলোরও প্রচুর প্রেশার। এরকম হয় না। আচ্ছা নেক্সট হচ্ছে করব কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। দেখো, মনে করো এটা আমার একটা তার। আচ্ছা আমি তারকে এরকম কেন আঁকছি, এরকম কেন আঁকছি, কিন্তু এরকম কেন আঁকছি তারটাকে আমি এরকম আঁকছি, এইরকম কেন আঁকছি না, এরকম কেন আঁকছি না, এটা কেন আঁকছি না, এটা কেন আঁকছি? কারণ তার সিলিন্ডার গোল হয় না, তার কিরকম হয়, তার কিন্তু এইরকম হয় না, তার ইজ সিলিন্ড্রিক্যাল ইন শেপ। তাই তারের যদি একটা পোর্শন কাটি, দ্যাট উইল বি আ সিলিন্ড্রিক্যাল পোর্শন। লিখে নাও যে এ ওয়্যার ইজ সিমিলার টু এ সিলিন্ডার। সুন্দর করে লিখে নাও, এ ওয়্যার ইজ সিমিলার টু এ সিলিন্ডার। বাবা আমি লিখে দিয়েছিলাম নিচে, মনে আছে ভিডিওটা আপলোড করার পরে? এই দেখ। আচ্ছা এইটুকু ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে না?
এই সিলিন্ডারের সবসময়ের জন্য একটা লেন্থ থাকবে, থাকবে না? এই সিলিন্ডারের সবসময়ের জন্য একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে। ক্লিয়ার হয়েছে? সিলিন্ডারের একটা লেন্থ থাকবে এল, সিলিন্ডারের একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে এ। দেখ, মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ওয়্যারের মধ্যে, সাপোজ এটা একটা লোহা, তাহলে লোহার মধ্যে কি থাকবে? কিছু ইমোবাইল আয়রন অ্যাটমস থাকবে না? সাম ইমোবাইল আয়রন অ্যাটমস থাকবে, রাইট? কিছু ইমোবাইল আয়রন অ্যাটমস, আর কিছু ইলেকট্রন তো থাকবেই যারা এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করবে। সো দেয়ার উইল বি সাম ইলেকট্রনস যারা এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করবে, আর কিছু ইমোবাইল আয়রন অ্যাটমস থাকবে। এখন ইলেকট্রনটা যখন ঘুরবে, তাকে একটা ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো। একটা জিনিস ভালো করে দেখতো যে ওর এরকম ধাক্কা খাচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায়, কিন্তু দেখেছিস একটু একটু করে এগিয়ে যাচ্ছে আলটিমেটলি। অল্প এগোচ্ছে, কিন্তু দেখ একটু একটু করে বুঝতে পারবি যে ও এগিয়ে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না একটু একটু করে এগিয়ে? তার মানে যতই কলিশন হোক না কেন, গ্র্যাজুয়ালি তারা একদিক থেকে আর একদিকে মুভ করতে শুরু করবে। এই যে একটা স্লো স্পিড যেটা দিয়ে অ্যাভারেজ ওরা এগোতে শুরু করছে, ইলেকট্রনের স্পিড কিন্তু অনেক বেশি, অ্যাবাউট 10⁶ মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের স্পিড এক্সট্রিমলি হাই, কিন্তু ইলেকট্রনের স্পিড এই মেটালের মধ্যে 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড। কত হলো বুঝতে পারছিস? মানে ভালো করে বুঝতে হবে যে ইলেকট্রনটা যদি এই দিকে কত স্পিডে যাচ্ছে বলি, দ্যাট ইজ 10⁵7, অনেক অনেক হাই স্পিড। কিন্তু যদি বলি যে অ্যাভারেজ ইলেকট্রনটা একটু একটু করে যে গেছে, সেটা কত স্পিডে? দ্যাট ইজ 10⁻² মিটার না সেন্টিমিটার পার সেকেন্ড। দেখতে হবে ভ্যালুটা, বাট এরকমই। তার মানে কি, যে স্পিডেও সামনের দিকে এগিয়ে যায় দ্যাট ইজ এক্সট্রিমলি লেস, যে স্পিডেও মুভ করে দ্যাট ইজ এক্সট্রিমলি মোর। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কথাটা? সৈন্য ওখান থেকে উঠে পড়। এই যে ভেলোসিটি, যে ভেলোসিটিতে একটা ইলেকট্রন গ্র্যাজুয়ালি সামনের দিকে এগিয়ে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ড্রিফট ভেলোসিটি। কি ভেলোসিটি? ড্রিফট ভেলোসিটি। কি ভেলোসিটি বলতো? ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, তাহলে দুটো জিনিস আমরা এখানে মাথায় রাখলাম। ফার্স্ট হচ্ছে স্পিড অফ ইলেকট্রন, স্পিড অফ ইলেকট্রন ইজ এক্সট্রিমলি হাই। সেকেন্ড জিনিস যেটা মাথায় রাখলাম যে ড্রিফট ভেলোসিটি ইজ এক্সট্রিমলি লো। ক্লিয়ার হয়েছে? স্পিড অফ ইলেকট্রন ইজ এক্সট্রিমলি হাই, লিখেছিস? লিখেছিস? হ্যাঁ, স্পিড অফ ইলেকট্রন ইজ এক্সট্রিমলি হাই, ড্রিফট ভেলোসিটি ইজ এক্সট্রিমলি লো। নেক্সট চলে আসবো, রেজিস্ট্যান্স কাকে বলে? বলতো রেজিস্ট্যান্স কাকে বলে? কেউ বলতে পারবি? আমরা পড়েছি, হোয়াট ইজ রেজিস্ট্যান্স? গুড। তার মানে এই যে ইলেকট্রনটা ফ্লো করছে, কারেন্ট কোন দিকে ফ্লো করে? ইলেকট্রন যেদিকে তার উল্টো দিকে। তার মানে ইলেকট্রনে অবস্ট্রাকশন মানে কারেন্টও অবস্ট্রাকশন। এই যে ইলেকট্রন ফ্লো করছে, ও তো রাস্তায় এটার সাথে ধাক্কা খেলো, এটার সাথে ধাক্কা খেলো, নিজের ইলেকট্রনের সাথেও ধাক্কা খেলো। তার মানে কি, ও সবার সাথে ধাক্কা খাচ্ছে। তার মানে ইলেকট্রন যখন ফ্লো করছে, দ্যাট ইলেকট্রন ইজ গেটিং অবস্ট্রাক্টেড বাই দি মিডিয়াম পার্টিকেলস, ইট ইজ গেটিং অবস্ট্রাক্টেড বাই দি ইমোবাইল অ্যাটমস। কার কার কাছে অবস্ট্রাকশন হচ্ছে? দেখ, ইমোবাইল অ্যাটমস, একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রন, তার মানে মিউচুয়াল পার্টিকেলস। এই অবস্ট্রাকশনের জন্য ও তো ইচ্ছা মতো সামনে এগোতে পারছে না। যদি তাই হতো তার তো খুব ফাস্ট এগিয়ে যেত, সেটা তো হচ্ছে না। তার মানে ও যখন ফ্লো করতে চাইছে, দের ইজ আ অবস্ট্রাকশন ইন ইটস পাথ। এই যে অবস্ট্রাকশন, ইলেকট্রন অবস্ট্রাকশন মানে দি অবস্ট্রাকশন ইজ অলসো ফর কারেন্ট। তাহলে এই অবস্ট্রাকশনটা কি বলবো? অবস্ট্রাকশন ইন কারেন্ট, অ্যান্ড দিস অবস্ট্রাকশন ইন দ্য পাথ অফ ফ্লো অফ কারেন্ট ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। লিখে নাও, obstruction in the path of flow of current is resistance. Obstruction in the path of flow of current is resistance. চটপট করে লিখে নেবে, obstruction in the path of flow of current is resistance. ডান? সবাই বুঝেছো? গুড। আচ্ছা, বলো তো হোয়াট ইজ ওহমস ল?
আচ্ছা, আমরা এটা আগেও পড়েছি, আর কেউ একটু বলতে পারবে? ভি প্রপোর্শনাল টু আই, তার মানে কি বলছে? না, ভি, আচ্ছা ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর কেন হয় না? কেন ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর হয় না? না, কখনোই হয় না। কেন হয় না? ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আরও হয় না, কেন হয় না? না, ওটা লজিক নয়, ভালো করে দেখো। ফার্স্টে করব আমরা ওহমস ল। আচ্ছা, ওহমস ল আমাকে কি বলছে? ওহমস ল বলছে the potential difference across a resistor is directly proportional to the current applied in it. কি বলছে? potential difference across a resistor is directly proportional to the current passing through it. তার মানে যদি বলি V equals to IR, এটাকে এইভাবে সরাসরি লেখার থেকে কি করে আসছে দেখো। সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে যার ভ্যালু হচ্ছে R, আমি কি রেজিস্ট্যান্স পাল্টাচ্ছি? সো দ্যাট ইজ ফিক্সড। একটা রেজিস্ট্যান্সে তার ভ্যালু কত? আর। এর মধ্যে দিয়ে আমি কি করছি, এখানে একটা অ্যামমিটার লাগিয়েছি, আর এর অ্যাক্রসে আমি একটা ভোল্ট মিটার লাগিয়েছি। ক্লিয়ার হলো কথাটা? এখানে আমি কি করেছি, একটা ভেরিয়েবল ব্যাটারি সোর্স লাগিয়েছি, লাগিয়ে আমি ওকে ভোল্টেজ দিচ্ছি। ওকে, কি হচ্ছে, যখন এইটাকে আমি স্লাইড করাবো সেই হিসেবে এর এখানে কতটা ভোল্টেজ ড্রপ হবে সেটা ডিটারমাইন করা যায়। বলছে যতটা ভোল্টেজ ড্রপ হবে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সেই সময় এর মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাবে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। ই হচ্ছে ইএমএফ অফ দ্য সোর্স, দিস ইজ ইএমএফ অফ দ্য সোর্স। ক্লিয়ার হলো? তাহলে কারেন্ট যাবে তার অ্যাক্রসে পোটেনশিয়ালটা তত বেশি হবে। সাপোজ এখান থেকে কারেন্ট যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার কোনো একটা সময়, 2 অ্যাম্পিয়ারের জন্য সাপোজ এখানে পোটেনশিয়াল ড্রপ হয়েছিল 4 ভোল্ট, তারপরে সাপোজ কারেন্ট যাচ্ছিল 3 অ্যাম্পিয়ার, পোটেনশিয়াল ড্রপ হলো 6 ভোল্ট, বল তো 10 অ্যাম্পিয়ার হলে ড্রপ কত হবে? 20 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? 2 হলে তার সাথে প্রপোর্শনাল 4, 3 হলে 6, 10 হলে 20। তার মানে আমি যদি এটাকে গ্রাফে প্লট করি, দুভাবে প্লট করা যায়, ভালো করে ক্লিয়ার করো। আমি এখানে ভি প্লট করতে পারি, এখানে আই প্লট করতে পারি, এখানে আই প্লট করতে পারি, এখানে ভি প্লট করতে পারি। কিন্তু কোশ্চেনে কি বলছে? ওহমস ল কি? দ্য পোটেনশিয়াল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট অ্যাপ্লাইড। তাহলে আমি কাকে পাল্টাচ্ছি? কারেন্টকে। সেটা পাল্টানোর জন্য কি হচ্ছে? পোটেনশিয়াল পাল্টাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে কারেন্টকে প্লট করি, এখানে পোটেনশিয়ালকে প্লট করি, তাকে এটা 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। ক্লিয়ার হয়েছে কথাটা? যদি এখানে প্লট করি, এটা কিভাবে পাল্টাচ্ছে দেখো, 0, 5, 10, আচ্ছা দাদা 0, 10, 20, 30, 40। কারেন্ট যখন 2, ভোল্টেজ কত করতে পারি? এখানে একটা গোল। কারেন্ট যখন 4, ভোল্টেজ কত করতে পারি? এখানে একটা গোল। তাহলে একইভাবে চলতে থাকবে। কারেন্ট যখন 10, ভোল্টেজ তখন কিরম লাইন হচ্ছে? সো দ্যাট ইজ আ স্ট্রেট লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য কারেন্ট অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে ওহমস ল আমাকে কি দিচ্ছে? ইট উইল গিভ আ স্ট্রেট লাইন। লিখে নাও ওহমস ল। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। ওহমস ল gives a straight line inclined at an angle for a VI curve. আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখো, এই VI কার্ভের একটা স্পেশাল নাম আছে। VI কার্ভের
একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলি ভিআই ইন্ডিকেটর ডায়াগ্রাম। ভিআই ইন্ডিকেটর ডায়াগ্রাম, এটা একটা স্পেশাল নাম আছে, দ্যাট ইজ ভিআই ইন্ডিকেটর ডায়াগ্রাম। বা তোমরা সিম্পলি ভিআই কার্ভও লিখতে পারো, একই জিনিস। ওকে, লেখা হয়েছে ঝটপট। হ্যাঁ বাবা, করে নে করে নে। যথেষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, না না 20টা হয়েছে, লেখা হয়ে গেছে। ঝটপট ঝটপট ঝটপট। কালকে কাগজ কিনতে গেছি, কালকের আগের দিন। যে কাগজ 1800 টাকা দিয়ে কিনেছি, সেই কাগজের দাম হয়ে গেছে 2480 টাকা এক মাসে। 2480 এক মাসে। হ্যাঁ বলছে অনেক বাড়বে, কাগজ সব প্রোডাকশান হয়ে ইয়েতে চলে যাচ্ছে, শ্রীলঙ্কার বাংলাদেশ চলে যাচ্ছে। হ্যাঁ, ওখানে কাগজের শর্টেজ, তো ওরা বেশি দামে কিনে নিচ্ছে কাগজ। হ্যাঁ, ওখানে এই বান্ডিলটা চলছে হচ্ছে 5000 টাকা বাংলাদেশে, শ্রীলঙ্কাতে। হ্যাঁ, এই যে শ্রীলঙ্কাতে ইকোনমিক ক্রাইসিস হলো ওদের, হ্যাঁ আবার বাংলাদেশে রিসেন্টলি হয়েছে। শ্রীলঙ্কাতে ইকোনমিক ক্রাইসিস হলো, ওদের ওখানে বড় বড় দুখানা পরীক্ষা অফ করে দেওয়া হলো। মানে যেমন বোর্ড এক্সাম হয়, দুটো পরীক্ষা অফ করে দেওয়া হলো, কারণ পরীক্ষা নেওয়ার কাগজ নেই। হ্যাঁ, এ মজার কথা না এটা। হ্যাঁ, আরে হ্যাঁ, কিন্তু কাগজ বাঁশঝাড়ের পাল দিয়ে বানানো যায়, কিন্তু ওইভাবে তো কেউ বানাবে না, সরকার তো একটা প্রোডাকশন দিতে হয়। ইন্ডিয়াতে যদি কাগজের শর্ট পড়ে, আমরা তোর বাঁশঝাড়ে গিয়ে সেই কাগজের শর্টেজ কিন্তু মেটানোর চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা, বার করো যে ইনার সার্কিট a current of 3 ampere, passes through a resistance. Current of 3 ampere passes through a resistance and produces a potential difference of 220 volt. Produces a potential difference of 220 volt. What is the resistance? Question mark. কত? 73.33। কোয়েশ্চেনটা কি বললাম, কত ভ্যালু দিলাম? I equals to 3 ampere, ভোল্ট হচ্ছে 220। তাহলে কি হলো যে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। এক্ষুনি দেখলাম কি ওহমস ল আমাদেরকে কি বলছে, V ইকুয়ালস টু IR। তাহলে R কি হবে? V বাই I। 220 ভোল্ট, I হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে? 3 দিয়ে 220, 3 6 আর 8, 3 7 আর 21,
1 0, 3 3s are 9, 1 পয়েন্টের জন্য 0, 3s are 9, so that is 73.3 ডট ওহম। এই চিহ্নটাকে কি বলে? ওমেগা। এই চিহ্নটার নাম হচ্ছে ওমেগা। এইটাকে আমরা ইউনিট হিসেবে ফিজিক্সে ওহম বলবো। ইউনিটটার নাম কি? ইউনিটটার নাম ওমেগা। এই সিম্বলটার নাম ওমেগা, ইউনিটটার নাম কি? ওহম। সো দিট ইজ দি ইউনিট অফ রেজিস্ট্যান্স। লিখে নাও, এটা হচ্ছে ইউনিট অফ রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? ঝটপট। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ডাক্ট্যান্স। কন্ডাক্ট্যান্স দ্যাট ইজ 1 বাই রেজিস্ট্যান্স। লিখে নাও আস্তে। কন্ডাক্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট যদি ওহম হয়, তাহলে কন্ডাক্ট্যান্সের কি ইউনিট হবে? 1 বাই ওহম। তার মানে এটাকে বলতে পারি ওহম ইনভার্স, বা লিখে বলতে পারি ওহম ইনভার্স, বা এটাকে বলা যায় সিমেন্স, SIEMENS, সিমেন্স। লিখে নাও SIEMENS, সিমেন্স। সিমেন্স, সিমেন, হ্যাঁ SIEMEN। আচ্ছা, সাইমেন না, দ্যাটস আ ব্যাড ওয়ার্ড, সাইমেন না। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ওহমিক কন্ডাক্টর অ্যান্ড নন ওহমিক কন্ডাক্টর? কেউ জানো? ওহমিক কন্ডাক্টর, নন ওহমিক কন্ডাক্টর কেউ জানো? সেটা আর যে ফলো করে না, গুড, লিখে নাও। কন্ডাক্টর দু ধরনের। কন্ডাক্টর is of two types. One is ohmic conductor, another one is non-ohmic conductor. Non-ohmic conductor, তাহলে ohmic conductor কি করবে? ওহমস ল ফলো করবে। নন ওহমিক কন্ডাক্টর কি করবে? ওহমস ল ফলো করবে না। তার এখানে লিখে রাখো ইট ওবেজ ওহমস ল। নন ওহমিক কন্ডাক্টরে লিখে রাখো ডাজ নট ওবে ওহমস ল। সো ওহমিক কন্ডাক্টর ওবেজ ওহম ল, নন ওহমিক কন্ডাক্টর ডাজ নট ওবে ওহমস ল। ক্লিয়ার? এর ক্ষেত্রে যদি গ্রাফ ড্র করা হয়, যদি এইদিকে আই হয় এইদিকে ভি হয়, দেখো তুমি এইটা ভি দাও, এটা আই দাও, এইটা আই দাও, এটা ভি দাও, কিছুই যায় আসে না। দুটোর ক্ষেত্রেই ইট উইল বি আ স্ট্রেট লাইন ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল। সো দিস ইজ ফর আ নন ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর, নন ওহমিকের ক্ষেত্রে কি হবে? সাপোজ আমি এখানে আই দিলাম, এখানে ভি দিলাম, এই ধরনের একটা কার্ভ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কথাটা? স্পেসিফিক্যালি এইটা ইজ গ্রাফ অফ এ সেমি কন্ডাক্টর। স্পেসিফিক্যালি দিস ওয়ান ইজ গ্রাফ অফ এ সেমি কন্ডাক্টর। কোনো সমস্যা নেই, যদি তো ভি এদিকে আই এদিকে হয়, কার্ভটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা উল্টো করেছি। হ্যাঁ, সেমি কন্ডাক্টরটা এরকম হবে, এটা হবে সেমি কন্ডাক্টরের জন্য। আর যদি অ্যাক্সিসটাকে পাল্টে দিই, মানে এইটাকে এরকম না এঁকে যদি আইটাকে এইদিকে দিই, ভিটাকে এগিয়ে দিই, তাহলে কার্ভটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, পরে সেমি কন্ডাক্টর। ক্লিয়ার হয়েছে? তুমি যেরকম দেবে সেরকমই হবে। চলো, আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রাফ অফ এ নন লিনিয়ার রেজিস্টর। মানে যে গ্রাফটা ওহমস ল মেনে চলে না একটা রেজিস্টরের ক্ষেত্রে, দ্যাট ইজ নন লিনিয়ার রেজিস্টর। সৈনী এদিকে ঘুরে বস, বারবার কেন বলতে হচ্ছে? গ্রাফ অফ এ নন লিনিয়ার রেজিস্টর মানে যে গ্রাফটা ওহমস ল মেনে চলে না। গ্রাফ অফ এ নন লিনিয়ার
রেজিস্টার। কি হবে? সাপোজ তোমার কাছে এরকম একটা রেজিস্ট্যান্স আছে। সাপোজ তুমি এইদিকে ভি প্লট করেছো, এইদিকে আই প্লট করেছো। ক্লিয়ার হয়েছে? সে উল্টে দাও, এইদিকে আই প্লট করেছো, এদিকে ভি প্লট করেছো। ইজ ইট ক্লিয়ার? নন লিনিয়ার রেজিস্টারের ক্ষেত্রে তোমার গ্রাফটা হয়ে যাবে এইরকম। হ্যাঁ, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকমই গ্রাফ হবে, কিন্তু সেটার এখানে কারেন্ট থাকবে, এখানে ভোল্টেজ থাকবে। নন লিনিয়ারের ক্ষেত্রে এখানে কারেন্ট, এখানে ভোল্টেজ, গ্রাফটা এরমভাবে উঠে যাবে। ক্লিয়ার হয়েছে? এগুলো মুখস্থ করে নিতে হবে, এই গ্রাফ টাইপগুলো পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, ডান? ক্লিয়ার? নন লিনিয়ার রেজিস্ট্যান্স মানে সেই রেজিস্ট্যান্সগুলো যেটা ওহমস ল ফলো করে না। হ্যাঁ, হোয়াট উইল বি দি গ্রাফ অফ এ নন লিনিয়ার রেজিস্টার? ড্র এ গ্রাফ, বা এরকম একটা ছবি দিয়ে দিল, দিয়ে বললো ডাজ দ্য কন্ডাক্টর ইন দিস গ্রাফ ওবে ওহমস ল। ক্লিয়ার হয়েছে? চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ টু ফাইন্ড রেজিস্ট্যান্স, ফ্রম গ্রাফ। ফার্স্টে আমরা করব ফর ওহমিক গ্রাফস, বা যেটাকে বলি লিনিয়ার গ্রাফ বা লিনিয়ার রেজিস্টার। কি হবে? সাপোজ একটা লিনিয়ার গ্রাফ আমি ড্র করলাম, যে সাপোজ এখানে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একটা দিকে আমি ভোল্টেজ প্লট করছি, সাপোজ এইদিকে ভোল্টেজ প্লট করছি, এইদিকে কারেন্ট প্লট করছি। ক্লিয়ার? যদি ওহমিক গ্রাফ হয় তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফ উইল বি এ স্ট্রেট লাইন। ওহমিক গ্রাফ এরকম হবে। আমি কি করব? দুটো পয়েন্ট নেব, একটা পয়েন্ট নেব এইখানটায়, নিচে একটা দাগ দিয়ে দেবো, এপাশে একটা দাগ দিয়ে দেবো, এটার নাম দেবো V1, তাহলে এটার নাম কি দেবো? বাকিটা বলো। এটা V1 দিলে এটার নাম কি দেবো? I1। বলতো এখানে একটা পয়েন্ট নিলাম, এটার দাগ দিলাম V2, এটার দাগ কি দেবো? I2। ক্লিয়ার হয়েছে? এখান থেকে একটা ট্রায়াঙ্গেল বার করব। দেখো আমি এইরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না? বলতে পারবি এইটুকু কি হবে? এইটুকু কি হবে? ডেল্টা আই। ওকে, এটা কি হবে? ডেল্টা ভি। তাহলে সাপোজ এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা নিলাম। কোন অ্যাঙ্গেলটাকে? এই অ্যাঙ্গেলটাকে, উপরের কোন অ্যাঙ্গেলটাকে কি নিলাম? আলফা। তাহলে রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু, দেখ, ট্যান অফ আলফা। বলতে পারবি ট্যান আলফা কত হবে? তাহলে ট্যান আলফা হয়, এই ট্রায়াঙ্গেলটা ভাবলে হাইট বাই বেস, দ্যাট উইল বি ডেল্টা ভি বাই ডেল্টা আই, অর ট্যান আলফা ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা আই, যখন ভিকে আমি এইদিকে প্লট করেছি, আইকে আমি এইদিকে প্লট করেছি। ক্লিয়ার হলো? আচ্ছা, আবার ধর গ্রাফটাকে তো আমি এরকমও প্লট করতে পারি, যে ভিকে নিচে না প্লট করে ভিকে ওইদিকে প্লট করলাম। এমনভাবে প্লট করা যায়। সাপোজ আমি গ্রাফটাকে এমনভাবে প্লট করলাম যে এক্স অ্যাক্সিস বরাবর আমি নিলাম আইকে, এক্স অ্যাক্সিস বরাবর কাকে নিলাম? আইকে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিলাম ভিকে। তাহলে অবভিয়াসলি আমি এরকমই একটা গ্রাফ পাবো। এরকম একটা গ্রাফ পাবো। এখানেও আমি ঠিক আগের মতো দুটো পয়েন্ট নেব, একটা পয়েন্ট নেবো এখানে, রাইট? এটার নাম কি দেবো? এটার নাম কি দেবো? একইভাবে এখানে একটা পয়েন্ট নেব, এটার নাম কি দেবো? এটার নাম কি দেবো? তারপরে কি করবো? একটা ট্রায়াঙ্গেল ড্র করব। কোন কোন পয়েন্টে? এই পয়েন্টের মাঝখানে। তাহলে এই হয়ে গেল আমার ট্রায়াঙ্গেল।
রাইট? এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো? এই সাইডটা, এই অ্যাঙ্গেল বলছি, এইটা কত হবে? ডেল্টা ভি। তার মানে কি V2 মাইনাস V1, কি বলবো সেটাকে? ডেল্টা ভি। এটা কি হবে? তাহলে I2 মাইনাস I1 কি হবে সেটা? ডেল্টা আই। তখন নেব এই অ্যাঙ্গেলটা বিটা, তাহলে ট্যান বিটা কি হবে? না, ডেল্টা ভি বাই ডেল্টা আই। তার মানে যদি গ্রাফটা এমন হয়, এক্স অ্যাক্সিস আমি আইকে প্লট করেছি, ওয়াই অ্যাক্সিস আমি ভিকে প্লট করেছি। এক্স অ্যাক্সিসে কাকে? ওয়াই অ্যাক্সিসে। তাহলে ট্যান বিটা সেই ক্ষেত্রে কী হয়? স্লোপ অফ দ্য কার্ভ। তাহলে রেজিস্ট্যান্স কী হবে সেই ক্ষেত্রে? রেজিস্ট্যান্স ইজ দি স্লোপ অফ দি ভি আই কার্ভ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই ক্ষেত্রে কি স্লোপ বলতে পারছি? না। এই ক্ষেত্রে উপরের অ্যাঙ্গেলটা যদি এটা আই হয়, এটা ভি হয়। স্লোপ তখনই বলতে পারবো যখন নিচে আই হবে, উপরে ভি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সব ক্ষেত্রে স্লোপ বলতে পারবো না। দুটো গ্রাফই ঠিক, দুটো গ্রাফই করা যায়। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। স্লোপ বলবো না, এটা অ্যাঙ্গেল বলতে পারি, স্লোপ বলা যাবে না। স্লোপ স্পেসিফিক্যালি এক্স অ্যাক্সিসের সাথে করতে হবে, ঠিক আছে? ঝটপট করে নাও। ঝটপট করে নাও, ঝটপট ঝটপট ঝটপট। বাহ, চ্যাপ্টার শেষ। আর মিনিট 15 লাগবে। সুন্দর। হ্যাঁ বাবা, হ্যাঁ 9B শুরু করে দেবো, একটুখানি করাবো, পরীক্ষা নিয়ে নেবো তারপরে। পরীক্ষাটা ইম্পর্ট্যান্ট, 45 মিনিটের পরীক্ষা। হ্যাঁ, ওর জন্যই তো সব উড়ে গেছে আমার। নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স ফর নন ওহমিক গ্রাফস। রেজিস্ট্যান্স ফর নন ওহমিক গ্রাফস। দেখো বলতো, যদি আমি একটা নন ওহমিক গ্রাফ নিই তাহলে কি হবে? না, ফার্স্টে সাপোজ আমি একটা নন ওহমিক গ্রাফকে ড্র করছি, একটা নন ওহমিক গ্রাফকে ড্র করছি। সাপোজ এই দিকে আমি প্লট করেছি কারেন্ট, এদিকে প্লট করেছি ভোল্টেজ। ক্লিয়ার হলো? সাপোজ আমি এইরকম একটা গ্রাফ পেয়েছি, যদি আমাকে কোনো গ্রাফ থেকে ড্র করতে হয় রেজিস্ট্যান্স, তাহলে আমাকে সেই জায়গায় স্লোপ বার করতে, যেমন এখানে ড্র করতে হলে এখানে একটা স্লোপ বার করতে হবে। স্লোপ কী করে বার করব? ফার্স্টে এখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম ট্যানজেন্ট ড্র। এই ট্যানজেন্টের একটা ছোট্ট অংশ নিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম একটা ট্রায়াঙ্গেল ড্র। এই হাইটটা বলতো কি হবে? ডেল্টা ভি না ডেল্টা আই? ডেল্টা ভি। বলতো এই বেসটুকু কি হবে? ডেল্টা আই। নিচে আই, ওপরে ভি, তাহলে রেজিস্ট্যান্সকে কি বলতে পারি? স্লোপ অফ দ্য কার্ভ। তাহলে যদি এটা আলফা বা বিটা হয়, তাহলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ট্যান অফ বিটা, দ্যাট উইল বি ডেল্টা ভি বাই ডেল্টা আই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বইয়ে কি করতে পারে? বইয়ে এইটাকেই এখান থেকে এতটা টেনে নিয়েছে, এইটাকে এতটা টেনে নিয়েছে, এটাকে এরকম টেনে দিয়েছে, এটাকে এরকম টেনে দিয়েছে, আর কিছুই না, জাস্ট ট্রায়াঙ্গেলটা দেখানোর জন্য। ক্লিয়ার হলো? আচ্ছা, এই কালোটা একটু ব্যাকা হয়েছে, একটু সোজা করে নিও, দূর থেকে আঁকছি তো। এই ডান। সো দ্যাট ইজ রেজিস্ট্যান্স ফর এ নন ওহমিক কন্ডাক্টর। হ্যাঁ, ফর নন ওহমিক কন্ডাক্টর। ক্লিয়ার হয়েছে? এই লাল পেনগুলো হচ্ছে অপয়া, এটা নতুন জামা, সদ্য বানানো, এখনো কাঁচা হয়নি। হ্যাঁ, লাল পেনগুলো অপয়া, সত্যি অপয়া।
করো করো, ঝটপট করো। কথা নয়, হয়েছে? চলো, নেক্সট হচ্ছে প্রত্যেকটা লাল পেনই হচ্ছে বাজে। হ্যাঁ, এই যে আবার লিক করছে খালি, প্রত্যেকটা লাল পেন বাজে। হবে না ওটা, প্রত্যেকটা লাল পেন বাজে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে, হ্যাঁ বল। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে ফ্যাক্টরস অন which resistance of a resistor depends। অনেকগুলো ফ্যাক্টর আছে, চারটে ফ্যাক্টর আমাকে পড়তে হবে। ফার্স্ট হচ্ছে মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, মেটেরিয়াল অফ দ্য রেজিস্টার, কন্ডাক্টর বলা ভুল, মেটেরিয়াল অফ দ্য রেজিস্টার। কী করে মেটেরিয়াল উপর ডিপেন্ড করে? সাপোজ আমি একটা মেটাল নিলাম ম্যাঙ্গানিন, আর একটা মেটাল নিলাম টাংস্টেন, আর একটা মেটাল নিলাম কপার। বলতো এগুলোর মধ্যে সবথেকে ভালো কন্ডাক্টিভিটি কার? না, কপারের। তারপরে তার মানে মেটেরিয়াল যেমন চেঞ্জ হচ্ছে, তার সাথে রেজিস্টিভিটিরও কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। মেটেরিয়াল চেঞ্জ হলে রেজিস্টিভিটি কি হচ্ছে? হ্যাঁ, তার মানে resistivity is dependent on the material. If the material changes, resistivity will also change. First. Second হচ্ছে, এই যে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, এই জিনিসটাকে বলে রেজিস্টিভিটি। কি বলে? লিখে নাও, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করা মানে রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করা। কার উপরে ডিপেন্ড করা? রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করা। রেজিস্টিভিটিকে রো বলা হয়। কি বলা হয়? সাইকেল যে নিচে রেখেছিস ওই জায়গায় রাখিস নি তো, যেখানটা আমি দেখিয়ে দিয়েছিলাম? ওকে, কে রেখেছে তোমাদের মধ্যে? কেউ? তোমরা কিন্তু ওখানটা রাখবে না, ঠিক আছে? আচ্ছা, আর যদি দেখো যে কখনো ভুল করে কেউ রেখে ফেলেছে, একটু দায়িত্ব করে সরিয়ে দিও, কারণ আমি তো উপরে থাকি, আমি দেখতে পারবো না। রেজিস্টিভিটি হচ্ছে রো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, ইট ডিপেন্ডস অন টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল। টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে মলিকিউলগুলোর মোশন বাড়বে না কমবে? মলিকুলের মোশন বাড়লে ধাক্কা খাওয়ার পসিবিলিটি বাড়বে না কমবে? তাহলে রেজিস্টিভিটি কী হবে? তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করে, রেজিস্ট্যান্স কি ইনক্রিজ করবে? সো রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ দি ইনক্রিজ ইন টেম্পারেচার। একটা গ্রাফ করা যেতে পারে। গ্রাফটা হচ্ছে এইরকম, হ্যাঁ গ্রাফটা হচ্ছে এইরকম যে এইদিকে তুমি প্লট করছো টেম্পারেচারকে, এইদিকে তুমি প্লট করছো রেজিস্ট্যান্সকে। দেখানো যেতে পারে রেজিস্ট্যান্স এরকমভাবে বাড়ে। ক্লিয়ার হলো? তার মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কী হয়? ইট উইল ইনক্রিজ। লিখে নাও, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ। নেক্সট যে জিনিসটা করাবো, এইটার উপরেই কিন্তু ম্যাক্সিমাম
এই চ্যাপ্টারের অঙ্ক হবে এখন যেটা করাতে চলেছি। এই দুটো ফ্যাক্টর হয়ে গেল। এরপরে আর যে দুটো ফ্যাক্টর লাস্টে রাখলাম সেটাই হচ্ছে সব থেকে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। হ্যাঁ বল, কি বলছিস বল। না, আচ্ছা দেখো, ফার্স্টে পিন ড্রপ সাইলেন্স চাই আমার। যে দুটো ফ্যাক্টর তার মধ্যে ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে মানে পয়েন্ট নাম্বার 3 হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। লেন্থ অফ দ্য কন্ডাক্টর। সাপোজ আমার কাছে এইরকম একটা তার আছে, আমার কাছে এইরকম আরেকটা তার আছে। প্রথম তারের লেন্থ হচ্ছে L1, পরের তারের লেন্থ L2। L1 ভেরি ভেরি লেস দ্যান L2। L1 আচ্ছা ভেরি ভেরি না, L1 লেস দ্যান L2। বলছে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর R ইজ প্রপোর্শনাল টু লেন্থ। তার মানে কি, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ কমলে রেজিস্ট্যান্স, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমবে। সাপোজ L1 হচ্ছে 2 মিটার, L2 হচ্ছে 4 মিটার। এর রেজিস্ট্যান্স R1 হচ্ছে 6 ওহম। বলতো R2 কত হবে? 12 ওহম। কিভাবে হলো? R1 is to R2 is L1 is to L2। ক্লিয়ার হলো? বা এটাকে আরেকভাবে লেখা যায় R1 by R2 equals to L1 by L2। এটাকে বক্স করে সুন্দর করে লিখে নাও। হ্যাঁ, R1 by R2 equals to L1 by L2। নেক্সট হচ্ছে অন দ্য থিকনেস অফ দ্য, হ্যাঁ লিখে নাও। নেক্সট হচ্ছে অন দ্য থিকনেস, on the thickness of the wire। কি বলছে? সাপোজ আমার কাছে দুটো ওয়্যার আছে, এইটা হচ্ছে একটা ওয়্যার, এইটা হচ্ছে একটা ওয়্যার। বলতো কোন ওয়্যারের থিকনেস বেশি? তাহলে এর এরিয়া হচ্ছে A1, এর এরিয়া হচ্ছে A2। তাহলে এই, হ্যাঁ এটা থিক বেশি, এটা থিন। তাহলে থিকনেস মানে কি? থিকনেস মিন্স মোর এরিয়া অফ ক্রস সেকশন। ক্লিয়ার হলো? বলছে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। কি বলছে? ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। তাহলে এরিয়া যদি বাড়ে রেজিস্ট্যান্স কি হবে? সাপোজ এর এরিয়া হচ্ছে, হ্যাঁ এর এরিয়া হচ্ছে সাপোজ A2 হচ্ছে 3 সেন্টিমিটার স্কোয়ার। সাপোজ এরিয়া 1 হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? সাপোজ এর রেজিস্ট্যান্স হচ্ছে 9 ওহম। বলতো R1 যদি 9 ওহম হয়, R2 কত ওহম হবে? কত হচ্ছে? 27 ওহম। কি করে বার করলাম? যে R1 is to R2 কি হবে? উল্টো, A2 is to A1। ক্লিয়ার? কারণ কি ইনভার্সলি প্রপোর্শনাল, উল্টে যায়। বা আমরা লিখতে পারি R1 by R2 ইকুয়ালস টু A2 by A1। এটাকে বক্স করে দাও। তাহলে এটাকে যদি কাজে লাগাই, এটাকে কাজে লাগালে কি লিখতে পারবো? যে R1 by R2 ইকুয়ালস টু A2 by A1। R1 হচ্ছে 9, R2 আমাকে বার করতে হবে, A2 হচ্ছে 3, A1 হচ্ছে 1। আর R2 কত হলো?
9/3, that is 3 ohm. এক সেকেন্ড একটু ধরো। হ্যালো, এটা বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? উঠে পড়, সামনে চলে আয়। সামনে চলে আয়, ঝটপট এখানে হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোনো কনফিউশন আছে? পরিষ্কার আশা করি। চলো নেক্সট হচ্ছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ বসে পড়ো ওখানে, কিছু অঙ্ক করব। বার করো তো। না, অত বন্ধ করতে হবে না, চাদর নিয়ে আয়, নিচে চলে যা। আচ্ছা লেখো, নিউমেরিক্যাল লেখো যে 2 wires of the same material, 2 wires of the same material and same length, 2 wires of the same material and same length have radii 1 millimeter, have radii RADII have radii 1 millimeter and 2 millimeter respectively. খাতা কোথায়? তুই এখানে তাহলে বসে কিছু লিখিস নি? বন্ধ কর খাতা নিয়ে। এরপরে কোথায় পড়া আছে? পুরোটা লেখা দেখিয়ে তারপরে যাবি, যা খাতা নিয়ে। নেক্সট, 2 wires of the same material and same length have radii RADII have radii 1 millimeter. 2 wires of the same length, 2 wires of the same length have radii 1 millimeter and 2 millimeter respectively. Same material and same length have radii 1 millimeter and 2 millimeter respectively. Full stop. Compare option 1. Compare option 1 their resistance, option 2 their specific resistance. Option 1 their resistance, option 2 their specific resistance. হ্যাঁ, compare option 1 their resistance, option 2 their specific resistance. Compare option 1 their resistance, option 2 their specific resistance. Option 1 their resistance, option 2 their specific resistance. করো, ঝটপট করবে। হ্যাঁ বাবার দরজাটা দিয়ে দেয় একটু করে, আসুক তারপরে খুলে দিস। অপশন 1 দ্য রেজিস্ট্যান্স, অপশন 2 স্পেসিফিকেশন। ঝটপট করো। কি বলেছে অঙ্কটা? দ্যাট ইজ নিউমেরিক্যাল নাম্বার 8। বলছে রেজিস্ট্যান্স আমরা কি জানি, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। তার মানে নিশ্চয়ই R2/R1 ইকুয়ালস টু A1 বাই উল্টো A1/A2। তার মানে R2 যদি বার করে রেশিও বার করতে বলে, তাহলে R2/R1 দুটো তার আছে, একজনের রেডিয়াস ধর R1 আর একজনের রেডিয়াস ধর R2। এরিয়া, ফার্স্ট একটা এরিয়া কি করে বার করবো? প্রগতি ওঠ, তুই প্রগতির জায়গায় যা, তুই এখানে ঝটপট উঠে পড়, উঠে পড়, শুয়ে নি। উঠে পড়। হ্যাঁ বসে পড়। এর এরিয়া কি করে বার করবো? A1 এরিয়া কি করে বার করবো? এরিয়া কি করে বার করবো? রেডিয়াস জানি, এরিয়া কি করে বার করবো? খাতায় জানিস নি আজকে?
পাই R1 স্কোয়ার। টাকা আছে 10-20 টাকা, নতুন খাতা দিয়ে দে, ওকে টাকাটা দিতিস পরের দিন। এটু কি হবে? পাই ইন্টু R2 স্কোয়ার। তাহলে এখানে বসাতে পারি, তাহলে ক্যাপিটাল R2 বাই ক্যাপিটাল R1, A1 এর জায়গায় কি বসাবো? পাই R1 স্কোয়ার বাই পাই R2 স্কোয়ার। পাই পাই কেটে গেল, আর R2 বাই R1 কি হবে? স্মল R1 বাই স্মল R2 তার হোল স্কোয়ার। প্রথমটা রেডিয়াস কত বলেছে? 1 mm, তারপরটা তাহলে এটা কি হবে? 1/2 তার হোল স্কোয়ার, তারপরে 1/4, or R2:R1 equals to 1:4. This is the answer. লিখে নাও, R2:R1 equals to 1:4. R2:R1 equals to 1:4. হ্যাঁ, is to 1:4. আর স্পেসিফিক রেজিস্ট্যান্স মেটেরিয়াল কি পাল্টাচ্ছে? স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে রেজিস্টিভিটি, মেটেরিয়াল না পাল্টে রেজিস্টিভিটি পাল্টায়, দ্যাট উইল বি 1:1. চলো, আমাদের কমপ্লিট হয়ে গেছে। মেটেরিয়াল যদি না পাল্টায় রেজিস্টিভিটি কী করে পাল্টাবে? দুটোই কপার, একই মেটেরিয়াল, রেজিস্টিভিটি 100:1. রেজিস্টিভিটি বলে দেবে তখন। আচ্ছা চলো নেক্সট খুব ইম্পর্টেন্ট, হাইলি এসেনশিয়াল, এক্সামের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারেরই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ভালো করে দেখবে, সুন্দর করে নোট ডাউন করে নেবে। 3টে কেস আছে। ফার্স্ট কেস হচ্ছে ডাবলড, সেকেন্ড কেস হচ্ছে ডাবলড অন ইটসেলফ, থার্ড কেস হচ্ছে স্ট্রেচড টু ডাবল। 3টে কেস আছে। ফার্স্ট কেস হচ্ছে ডাবলড, সেকেন্ড কেস হচ্ছে ডাবলড অন ইটসেলফ, থার্ড কেস হচ্ছে স্ট্রেচ টু ডাবল। ফার্স্ট আসবো ডাবলড। ডাবলড মানে কি দেখো, রেজিস্ট্যান্স নিয়ে ভালো করে দেখবে। সাপোজ এটা আমার অরিজিনাল রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1। আমি কি করলাম, এটা হচ্ছে অরিজিনাল, এর রেজিস্ট্যান্স হচ্ছে R, লেন্থ হচ্ছে L, এরিয়া হচ্ছে A। ক্লিয়ার হলো? আমি কি করলাম, এরকমই দুখানা নিলাম, সেম এরকমই দেখতে দুটো নিলাম। বলতে পারবি এর লেন্থ কত হবে? L না, লেন্থ কি পাল্টাচ্ছে না, টোটালটার লেন্থ কত? L। টোটাল এরিয়া কত? A প্লাস A কত হলো? তাহলে নতুন রেজিস্ট্যান্স যদি R2 ধরি, তাহলে R কে কি লিখতে পারি? রো ইন্টু L বাই A। R2 কে কি লিখবো বলতো? রো ইন্টু L বাই 2A। তাহলে বলতো R2 বাই R1 কে কি লিখবো? রো ইন্টু L বাই 2A বাই রো ইন্টু L বাই A। রো রো কেটে গেল, L কেটে গেল, A কেটে গেল, দ্যাট উইল বি হাফ। আর R2 কি হবে? R1 বাই 2। R1 বাই 2। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে আসি নেক্সট কোশ্চেনে। ডাবলড অন ইটসেলফ মানে কি? এইটা হচ্ছে অরিজিনাল রেজিস্ট্যান্স, এর লেন্থ হচ্ছে L1। এটা কি? অরিজিনাল রেজিস্ট্যান্স, লেন্থ কত? L1। এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে A1, এটা হচ্ছে অরিজিনাল, এর রেজিস্ট্যান্স হচ্ছে R1। বলতো R1 কে কি লিখবো? R1 কে কি একটা করবে না, সবগুলো বুঝতে পারবে না, ভালো করে করে একটা বুঝলে সব বুঝে যাবে। R1 কে কি লিখবো?
রো ইন্টু L1 বাই, ভালো কথা। এবার কি করলাম, ডাবলড অন ইটসেলফ মানে হচ্ছে এইটাকে মাঝখান দিয়ে কেটে দিলাম। কি করলাম, ডাবলড অন ইটসেলফ, এইটা ডাবলড অন ইটসেলফ। কি করলাম, একটা ছিল ডাবলড অন ইটসেলফ, একটা কি ভেঙে আর একটা দুটো বানিয়ে দিলাম। তাহলে নতুন কি হলো, এই হচ্ছে একটা, আর আরেকটা তার উপরেই বসিয়ে দিয়েছি। না, লেন্থ কত হলো, L1 বাই 2, তাই না? তাহলে L1 বাই 2 হচ্ছে L2, এরিয়া কত হবে, ডাবল, তাহলে A2 হবে 2 অফ A1। তাহলে R2 কি হবে, রো ইন্টু L2 বাই A2, রো ইন্টু L2 জায়গায় কত বসাবো, L1 বাই 2, A2 জায়গায় কত বসাবো, 2A1। তাহলে কি হলো, রো ইন্টু L1 বাই 4A1, তাই না? তার মানে R2 বাই R1 যদি করি তাহলে কি হবে, রো ইন্টু L1 বাই A1 বাই রো, এই L1 রো ইন্টু L1 বাই 4A1, আর R1 মানে রো ইন্টু L1 বাই A1, রো রো কেটে যায়, L1 L1 কেটে যায়, A1 A1 কেটে যায়, কি হয় 1 বাই, আর R2 কি হবে, R1 বাই, ক্লিয়ার হয়েছে, ডান। নেক্সট স্ট্রেচ, কি করে সেম থাকলো, লেন্থটা হাফ হয়ে গেছে, এরিয়া ডবল হয়ে গেছে, সেম কি করে থাকলো, বোঝো। নেক্সট হচ্ছে স্ট্রেচ টু ডাবল, আমার সাথে কর, বেটার বুঝবি। স্ট্রেচ টু ডাবল মানে এইটা হচ্ছে অরিজিনাল এরিয়া, এটা হচ্ছে অরিজিনাল রাবার টাইপের ধর, বা হতে পারে একটা লোহার স্টিলের ছিল, ওটাকে গাড়ার স্টিলের ছিল, আমি ওটাকে হিট দিলাম, পাতলা করলাম, টেনে লম্বা করে দিলাম, হতে পারে না, স্ট্রেচ টু ডাবল। অরিজিনাল এরিয়া হচ্ছে A1, অরিজিনাল লেন্থ হচ্ছে